আসসালামু আলাইকুম। কুইকবুক অ্যান্ড জেরো লার্নার গ্রুপস অফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন। আজকের আমাদের শিডিউল ছিল মান্থ এন্ড প্রসিডিউর। আমরা এই প্রোগ্রামটি মান্থ এন্ড প্রসিডিউর নিয়ে আমরা একটা লাইভ ক্লাসের আয়োজন করেছিলাম, লাইভ এবং জুম। অনেকে এই ক্লাসটি মিস করেছেন, এই ওয়েবিনারটি মিস করেছেন, তাদের জন্য আবার আমি এটি রেকর্ড করছি। মান্থ এন্ড প্রসিডিউর কোম্পানির বুককিপার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, একটি প্রসিডিউর মূলত। আমরা সবাই হয়তো এই কম-বেশি এই প্রসিডিউরটার সাথে পরিচিত। কিন্তু আমরা হয়তো অনেকে একটু অনীহা করি বা একটু অবহেলা করি প্রসিডিউরটি করতে। আমরা যদি এটিকে আমাদের পার্ট অফ জব বা এটি আমাদের অভ্যাসে পরিণত করি, আমি বিশ্বাস করি আমাদের অ্যাকাউন্টস এক্ষেত্রে প্রায় ভেরি কারেক্ট ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করবে। চলুন তাহলে দেখা যাক যে মান্থ এন্ড প্রসিডিউরে কি টপিকস আছে। যখন আমি লাকি 25, 26, 27 মাসের শেষের দিকে যখন যাব, তখন থেকে মূলত আসলে আমার প্রসিডিউর গুলো নিয়ে আমার কাজ শুরু করে দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমি যেটা করি, প্রথমে যেটা হয় যে মাস শেষ হলে পরপরই যে কাজটা আমি করি, ফার্স্ট আমি যে জিনিসটা চেক দেই এবং এটা মাস শেষ হওয়ার সাধারণত পরের দিনই আমি স্টার্ট করে দেই কাজটা। আমার ব্যাংক রিকনসিলিয়েশন আছে কিনা, ব্যাংক রিকনসাইল করা আছে কিনা। আমার যদি ৫ টা ব্যাংক থেকে ৫ টা ব্যাংক, আমার যদি ক্রেডিট কার্ড থেকে ক্রেডিট কার্ড, আমাদের যদি পেপ্যাল থেকে মাল্টি কারেন্সি থেকে হোয়াটএভার যেটাই থাকে না কেন, আমি ফার্স্ট কাজ যেটি করব, আমার সবগুলো ব্যাংক আমি রিকনসাইল করে নেব 100% যে আমার স্টেটমেন্ট ব্যালেন্সের সাথে আমার কুইকবুক ব্যালেন্স 100% কারেক্ট কিনা। নাম্বার এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওয়ান্স আমি ফার্স্ট স্টেপ শেষ করার পর এখন আমি দেখব অ্যাকর্ডিং টু ব্যাংক রিকনসিলিয়েশন আমার কুইকবুকের ফিগারগুলো কারেক্ট কিনা। এখানে একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা হলো যে আপনার কুইকবুক ব্যালেন্স রিকনসিলিয়েশন অ্যাজ পার স্টেটমেন্ট, যদি আপনার স্টেটমেন্ট এবং কুইকবুকের যে রিকনসিলিয়েশন অ্যামাউন্ট এইটা যদি ঠিক থাকে, তারপরও আপনার অ্যাকাউন্টসে ভুল থাকতে পারে। আর সেটি বের করার উপায় হচ্ছে যে আপনার ট্রায়াল ব্যালেন্স অ্যামাউন্ট যে যে ডেটে আপনি ক্লোজ করলেন, সেই ডেটে ট্রায়াল ব্যালেন্স অ্যামাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট কারেক্ট হতে হবে যে ডেটে আমি অ্যাকাউন্টসটা ক্লোজ করলাম। আমি এখানে আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাচ্ছি। লাইক ইটস 1st February 2020 তে আমরা এখানে আপনি ব্যালেন্স দেখতে পাচ্ছেন 79,953 pound 89 pence। আমি এখন যেটি চেক করব এক্স্যাক্টলি এই ডেটে 1st February 2020 তে আমার এই অ্যাকাউন্টে, এই কারেন্ট অ্যাকাউন্টে ট্রায়াল ব্যালেন্স তো সেম অ্যামাউন্ট ফিগার শো করছে কিনা, সেম অ্যামাউন্ট দেখাচ্ছে কিনা। সো আমি যদি রিপোর্টসে যাই, আচ্ছা, এই যে 1st February কারেন্ট অ্যাকাউন্ট দেখেন, আমার কারেন্ট অ্যাকাউন্টে বলছে ডেবিট ব্যালেন্স 46,624 pound 8 pence 1st February 2020। আর আমার রিকনসিলিয়েশন অ্যামাউন্ট বলছে 1st February কারেন্ট অ্যাকাউন্টে 79,953.89। দ্যাট মিনস 100% রং। এখন কথা হচ্ছে এই সিচুয়েশনটার উদ্ভব কেন হলো, এই পরিস্থিতি কেন হলো, সেটার জন্য আমাকে জানতে হবে কি কি কারণে রিকনসিলিয়েশন অ্যামাউন্ট মিলার পরও ভুল হয়। সেটা ডিফারেন্ট চ্যাপ্টার, সেটা আমরা হয়তো কোনো একদিন অন্য কোনো ক্লাসে, আমরা অন্য কোনো ওয়েবিনার আমরা ডিসকাস করব। আজকে আমি ওই সাইডটাতে যাচ্ছি না। তো আমার সেকেন্ড স্টেপ হলো, আমার যে ইয়ে ছিল তাতে আমার সেকেন্ড স্টেপ ছিল যে আমার রিকনসাইল ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্রায়াল ব্যালেন্স অ্যামাউন্ট আর কারেক্ট কিনা সেটা চেক করা। সেটা আমি চেক করেছি, সেটা আমি রং পেয়েছি। দ্যাট মিনস আমাকে ওইটা নিয়ে কাজ করতে হবে। দেন আমি যাব আমার ডেটর্স অ্যামাউন্ট এবং ক্রেডিটর্সে, যে আমার ডেটর্স ব্যালেন্স এবং ক্রেডিটর্স, যে এইচ ডেটর্স এবং এইচ ক্রেডিটর্স ব্যালেন্সগুলো কারেক্ট আছে কিনা। এবং যদি আমার কোনো আউটস্ট্যান্ডিং কাস্টমার অ্যামাউন্ট থাকে, আউটস্ট্যান্ডিং কোনো সাপ্লায়ার ব্যালেন্স থাকে, আমি ইচ এন্ড এভরি ব্যালেন্সকে চ্যালেঞ্জ করব। আমি ইচ এন্ড এভরি ব্যালেন্সকে চেক করব যে এটা ভ্যালিড কিনা। এটা যেমন আমি যদি আমার একটা সাপ্লায়ার ব্যালেন্স দেখা যাচ্ছে $100, £100, আমি দেখব যে ওইটার সাপোর্টিং হিসেবে সাপ্লায়ার স্টেটমেন্ট আমার কাছে আছে কিনা, ওইটার ইনভয়েস আমার কাছে আছে কিনা। ওইটা যদি খুব বেশি ওল্ড পেমেন্ট হয়ে থাকে, ওল্ড বিল হয়ে থাকে, লাইক সে কোম্পানির নর্মস হচ্ছে ইউজুয়ালি কোম্পানি 30 days বা 60 days এ পে করে,
কিন্তু আমার কাছে যে বিলটা আউটস্ট্যান্ডিং আছে সেটা দেখা গেল যে ১ বছর আগের বিল। সো আমি এটা আ ইনভেস্টিগেট করব। কেন এটা এতদিন পড়ে থাকলো? আরেকটা জিনিস আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে প্রায় সময় হয় যেটা আমরা আন্ডার দ্য কার্পেট লুকিয়ে রাখতে সবাই পছন্দ করি যে কোন ডিসপিউটেড কোন বিল থাকে, ডিসপিউটেড কোন স্টেটমেন্ট থাকলে সাধারণত যেটা করে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের লোকজন এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করি না। ওটা দিনের পর দিন ক্যারি ফরওয়ার্ড করি। which is very very bad practice. সাপোজ আপনি একটা কোম্পানিতে নতুন আসলেন, আপনি ৩ মাস ৬ মাসে জয়েন করলেন। আপনি দেখতে পাচ্ছেন যেখানে একটা ওল্ড কিছু আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দিনের পর দিন আপনি ক্যারি ফরওয়ার্ড করছেন। হ্যাঁ, আপনি নিউ, আপনি জানেন না এখানে কি হয়েছে বা এখানে কি। বাট আই থিংক ইটস ইউর রেসপন্সিবিলিটি টু ফাইন্ড ইট আউট যে এটা কি হয়েছে এক্সাক্টলি। এটা ডিটেইলস এ যাওয়া, এটা ফাইন্ড আউট করা এবং এটা সলিউশনের দিকে এটাকে নিয়ে যাওয়া। আচ্ছা, এটা সবগুলো মান্থ এন্ড প্রসিডিউরের আমরা কাজ। সবগুলো আমি এই প্রত্যেকটা মান্থে আপনি এই কেপিআই বা এই প্যারামিটার গুলো চেক করবেন। দেন এটা আমি বলেছি চ্যালেঞ্জ আপনি ব্যালেন্স সাপোর্টিং এভিডেন্স আর সাপ্লাই স্টেটমেন্ট। এরপর যদি পুরনো কোনো আউটস্ট্যান্ডিং বা লং আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকে সেটা যদি রিটার্ন আপ করা যায়, রিটার্ন আপ করে ফেলতে হবে। যেটা যদি মনে হয় যে না এটা রিয়ালাইজেবল না, তাহলে রিটার্ন আপ করতে হলে করতে হবে। রিটার্ন আপ করার জন্য কিছু সার্টেন প্রসিডিউর আছে, যেমন ইংল্যান্ডে যদি আপনি কোনো বিলকে রিটার্ন অফ করতে হয়, কিছু জিনিস আপনাকে প্রুফ করতে হয় যে আপনি এই স্টেপ গুলো করছেন, তারপর রিটার্ন অফ করতেছেন। সো এটা আপনি যে যেখানে কাজ করেন ওখানকার যে লোকাল যে প্র্যাকটিস সেটা ফলো করতে হবে। এরপর যেটা হয় অ্যাকাউন্টেন্ট রিভিউ, রিক্লাসিফাই ট্রানজাকশন। এটা আমি একটু হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। যেটা হয় আমি যদি আম আপনি যদি ট্রায়াল ব্যালেন্স ধরে চেক করেন, এখানে আপনি দেখতে পাবেন আপনি এই ট্রায়াল আপনি যদি মান্থ এন্ড আপনি এটা একবার এক নজর চোখ বুলিয়ে যান, আপনি দেখতে পাবেন এমন কিছু লাগেছে আপনার কাছে মনে হতে পারে ইউটিলিটিস টা এই মাসে একটু বেশি কেন? প্রতি মাসে সাধারণত 150 আসে, এই মাসে 277 কেন? তাহলে আপনি এটাকে ইনভেস্টিগেট করলেন, একটু চেক করে দেখলেন, হ্যাঁ? বা দেখা গেল যে একটা রং রং ক্লাসিফিকেশন হয়েছে যে চার্ট অফ অ্যাকাউন্টস একটা হওয়ার কথা ছিল, আপনি আরেকটা ইউজ করেছেন, হ্যাঁ? এটা আপনি এখান থেকেও চেক করতে পারেন, অথবা আপনি সাপ্লায়ার অ্যাকাউন্ট থেকে যদি যান, আমি একটা সাপ্লায়ার অ্যাকাউন্ট বের করি। ফর এক্সাম্পল আমি যদি আমি এখানে যদি যাই, এখান থেকে আপনি দেখতে পারেন যে কেস সাইডেন আমি সবসময় তার জন্য মানে আমি কনসিস্টেন্ট কিনা, তার যে চার্ট অফ অ্যাকাউন্টস আমি ইউজ করেছি, তার জন্য যে ক্যাটাগরি আমি ইউজ করেছি, আমি কনসিস্টেন্ট ছিলাম কিনা, আমি সবসময় ইন্স্যুরেন্স ইউজ করেছি কিনা। যদি না করি আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারছি। হ্যাঁ, সেটাকে আমরা বলছি আহ রিক্লাসিফাই ট্রানজাকশন, যে আপনি হয়তো রেন্ট ছিল সেটাকে আপনি ভুল ইন্স্যুরেন্স দিয়েছেন, ইন্স্যুরেন্সকে রেন্ট করেছেন, এই জিনিসটা চেক করতে হবে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এরপর হলো ভিএটি ফাইল কারেক্টলি। ভিএটি ফাইল আপনি কারেক্টলি করেছেন কিনা, ভিএটি ফাইল সাবমিশনটা প্রপারলি হয়েছে কিনা, সবগুলো রিফ্লেক্ট রেট প্রপারলি রিফ্লেকশন হয়েছে কিনা, হ্যাঁ, সেটা দেখা একটা অন্যতম কাজ। এক্সাম্পল আপনার মান্থ এন্ড হচ্ছে জুন, এখন জুনে হয়তো আপনার ভিএটি কোয়ার্টার এন্ড না, এটা হচ্ছে একটা মাঝখানের একটা পিরিয়ড, আপনার কোয়ার্টার এন্ড হয়তো পরের মাসে জুলাইতে গিয়ে। তখন আপনি যেটা করবেন সেটি হচ্ছে জুন মাসের যে বিলগুলো হয়েছে সেগুলো রেট আপনি ঠিকমতো ইউজ করেছেন কিনা সেটি দেখবেন। সেটি আপনি রিপোর্টে গিয়ে ভিটি 101 রিপোর্ট থেকেও করতে পারেন, 101 রিপোর্ট ধরেও চেক করতে পারেন, আর ভিটি ডিটেল রিপোর্ট ধরে করতে পারেন। অনেকগুলো রিপোর্টিং অপশন আছে, আপনি এখানে গিয়ে চেক করতে পারবেন যে সবগুলো ভিটি অ্যামাউন্ট ঠিকমতো করেছেন কিনা, ভিটি কোড গুলো ঠিকমতো আপনি ইউজ করেছেন কিনা। বাট এটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, ভিএটি ভেরি সেন্সিটিভ ইস্যু, সো এটা ভেরি কেয়ারফুল হওয়া দরকার। আপনি এই প্রসিডিউরটার জন্য হয়তো আপনার 30 তারিখ পর্যন্ত বসে থাকার দরকার নেই, আপনি 25 তারিখ পার হয়ে গেলেই কাজটি শুরু করে দিতে পারেন। এরপর ইম্পর্টেন্ট একটা জার্নাল হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ। অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি বলতে আপনার যে প্রিপেমেন্ট থাকে, তাহলে আপনি প্রিপেমেন্টের জার্নালটা আপনি দিয়েছেন কিনা, আবার যদি ওইটা কোয়ার্টার এন্ড থাকে বা আপনি ডেপ্রিসিয়েশন করে থাকেন কোয়ার্টার এন্ডে, ওইটা কোয়ার্টার এন্ডের যে ডেপ্রিসিয়েশন জার্নাল সেটা হয়েছে কিনা, সেটা ক্যালকুলেশন গুলো ঠিক ছিল কিনা। এক্সাম্পল আমার মান্থ এন্ড হচ্ছে জুনের 30 তারিখ। এখন জুনের 29 তারিখে এসে আমি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 3 মাসের রেন্ট এবং ইন্স্যুরেন্স ইন অ্যাডভান্স দিলাম। তাহলে অফকোর্স এটা জুনে আমার এটাকে জুনে রিকগনাইজ করার কিছু নাই, যেহেতু পেমেন্ট অ্যাকচুয়ালি গিয়েছে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পরবর্তী করার জন্য। সেক্ষেত্রে আমাকে প্রিপেমেন্ট জার্নাল এন্ট্রি দিতে হবে। এই ধরনের জার্নালটি যা থাকলে দেওয়া হয়েছে কিনা। আপনার কোয়ার্টার এন্ডে যদি আপনি ডেপ্রিসিয়েশন করে থাকেন, সেই ডেপ্রিসিয়েশনটা দেওয়া হয়েছে কিনা। এই হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ। দেন এরপর হচ্ছে পিওয়াই রিকনসিলিয়েশন। পিওয়াই মানে আমাদের এখানে যেটা প্যারোল যেটাকে বলে, হ্যাঁ, প্যারোলটাকে আমরা এখানে পে অ্যাজ ইউ আর্ন সেটাকে আমরা সংক্ষেপে পিওয়াই বলছি, বা যেটাকে প্যারোল বোঝানো হয়ে থাকে।
তো প্যারোল ইংল্যান্ডে ব্রিটেনে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে কাজ করছেন তাদের জন্য বলছি। ব্রিটেনে মূলত প্যারোলের ক্ষেত্রে ২ টি ঘটনা হয়ে থাকে। এক, আপনি QuickBook বা Xero থেকে ইন্টিগ্রেটেড থাকে সিস্টেম। ওখান থেকেই আপনি প্যারোল রান করলেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকেই প্যারোলটা আপনি রান করলেন। যদি আপনি QuickBook থেকে প্যারোল রান করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জার্নালটি মান্থ এন্ডে যে প্যারোলের যে জার্নালটি সেটি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো প্যারোলের যদি জার্নাল হয়ে যায় এরপর আপনার নেক্সট কাজ হচ্ছে যে প্যারোলের যে কন্ট্রোল অ্যাকাউন্ট গুলো ছিল যে লায়াবিলিটি আপনার ক্রিয়েট হয়েছে ওটা চেক করা যে রিকনসাইল করা। আপনার একটা জার্নাল হয়েছে আপনার একজন এমপ্লয়িকে আপনি $5,000 স্যালারি পে করছেন। আসলে কি আপনি 5,000 দিয়েছেন কিনা বা বেশি দিয়েছেন কিনা বা 5,000 ঠিক মতো হয়তো কন্ট্রোল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি সেটিও হতে পারে। সেটাকে আমরা বলছি পিওয়াই রিকনসিলিয়েশন। আর যদি আমরা কুইকবুক থেকে ইন্টিগ্রেট সিস্টেম না থাকে, কুইকবুক থেকে যদি আমরা সাবমিশন কুইকবুক যদি আমরা প্যারোল রান না করি সেক্ষেত্রে প্যারোলের জার্নাল দিতে হবে। সে জার্নাল এন্ট্রি দিতে হবে, সেই জার্নাল এন্ট্রিটা প্রতি মাসে দেওয়া হয়েছে কিনা, আমরা অ্যাকর্ডিং টু জার্নাল এন্ট্রি ওটার এগেইনস্টে যে পেমেন্ট সেটা নেট অফ করা হয়েছে কিনা, সেটাই হলো আপনার পিওয়াই রিকনসিলিয়েশন বলছি। এরপর আমরা প্রিপেমেন্ট জার্নালের কথা আগেই বলেছি। এরপর দুটো গুরুত্বপূর্ণ এরিয়া, একটা হচ্ছে ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট এবং এমপ্লয়ি ইনভেস্টমেন্ট। এই অ্যাকাউন্টগুলো সবসময় ক্লিয়ার থাকতে হবে। যে ডাইরেক্টর যে লোন, ডাইরেক্টর যে কোম্পানির প্রয়োজনে খরচ করে বা কোম্পানি থেকে সে লোন নিয়ে থাকে সেটার পরিমাণ কত, সেটা মান্থ এন্ডে সেটার পরিমাণ কত ছিল, সেটা ক্লিয়ার ট্র্যাকিং রিপোর্ট থাকতে হবে। একই জিনিস এমপ্লয়ির জন্য। এমপ্লয়ি যদি কোম্পানির জন্য পেমেন্ট করে থাকে, কোম্পানি তাকে কত টাকা রিইম্বার্স করেছে সেটার একটা ক্লিয়ার রেকর্ড থাকতে হবে। সেই রিইম্বার্সমেন্ট এবং ডাইরেক্টর লোন অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্ট গুলো করা হয়েছে কিনা, প্রতি মাসে মান্থ এন্ডে তাদের অ্যাডজাস্টমেন্ট গুলো করা হয়েছে কিনা। এই কয়েকটা চেকলিস্ট আপনি যদি খুব স্ট্রংলি ফলো করেন এবং এগুলা যদি এটা যদি আপনি আপনার এই মান্থ এন্ড প্রসিডিউরটাকে যদি আপনার কাজের পার্ট করে ফেলেন, এটা আপনার একটা রেগুলার প্র্যাকটিসের বিষয় বানিয়ে ফেলেন, আপনার অ্যাকাউন্টস মানে নিয়ারলি 98 to 99% কারেক্ট হতে বাধ্য। এর মানে ভুল হওয়ার চান্স ভেরি ভেরি রেয়ার। রিয়ালিটি যেটা হয়ে থাকে আমরা অনেকে এটা ইগনোর করে থাকি, আমরা এটা অনেকে করতে চাই না। বাট গুড প্র্যাকটিস হচ্ছে এটা ভেরি স্ট্রিক্টলি ফলো করা। আমি আশা করব আপনাদের আজকে আমরা যে কয়েকটি টিপস দিলাম এটা আপনাদের কাজে আসবে, আপনাদের উপকার হবে। আপনারা এই প্র্যাকটিসটাকে আপনাদের পার্ট অফ জব হিসেবে আত্মস্থ করবেন। এই আশা রাখছি। ইনশাআল্লাহ আমরা পরে ইন ফিউচার আমরা আরো ডিটেইলসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।